অনেক কিছুর উপরে জিরো টলারেন্স ঘোষণা করা হয়, কিন্তু খুব একটা জিরো টলারেন্সের দিকে কোনো কিছু যায় না। তবে একটা জিনিস গিয়েছিল, যারা নকল করত সেই নকলকারীদের ত্রাস হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন ডক্টর আনম এহসানুল হক মিলন। বাংলাদেশের নকলের বিরুদ্ধে সত্যিকার অর্থে কেউ যদি জিরো টলারেন্স নিশ্চিত করতে পারে, তিনি ছিলেন ওই টাইমের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি রাজনীতিবিদ, তবে রাজনীতির বাইরেও তার আরো অনেক পরিচয় আছে। একই সাথে তিনি চেয়ারম্যান এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ ERI। আমরা এবারে কথা শুনবো ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছ থেকে। তিনি সামগ্রিকভাবে ঐক্যের ব্যাপার নিয়ে কথা বলবেন। পার্টিকুলারলি একটা প্রশ্ন নিয়ে ওনার একটা কমেন্ট আমরা জানতে চাই। বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের যে প্রশ্ন, সেই প্রশ্নে ওনার ব্যক্তিগত অভিমত কি হবে, এই প্রশ্নের পাশাপাশি এই সামগ্রিকভাবে ঐক্যের প্রশ্নে ওনার ব্যক্তিগত মতামত আমরা জানতে চাচ্ছি। ডক্টর এহসানুল হক মিলন, প্লিজ। ধন্যবাদ সাইদকে। প্রথমে আমি এই ফোরাম ফর বাংলা স্টাডিজ তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ দে আর কানেক্টিং দ্য আইডিয়াস। এটা একটা বিরাট মটো নিয়ে তারা এসছে এবং এই অনুষ্ঠানটি করেছে, সেজন্য ধন্যবাদ জানাতে চাচ্ছি। রক্তের ঋণ, এটা ছিল আমাদের টপিক, সেই জন্য আমাদের ঋণ শুধতেই হবে। এবং আমি বিশ্বাস করি জুলাই 36 আর ক্যালেন্ডারে কখনো আসবে না। এবং আমি এই ঋণ শোধার জন্য আমার পানি পান করার সময় আমি সবসময় বলি, আমার মুগ্ধ কোথায়, এটা আমি স্মরণ করি সবসময়। আবার ডুয়েল ন্যাশনালিটি সম্পর্কে প্রশ্ন এসছে নাকি? ডুয়েল ন্যাশনালিটি সংবিধানের আর্টিকেল 66 এর সিতে বলা হয়েছে, if you have oath of allegiance to any other state you would be disqualified to be a parliament member। সেই জায়গায় এটা বলা হয়েছে, সেই জন্য ডুয়েল ন্যাশনাল হলে বাংলাদেশের নাগরিকত্ব হারায় এবং নির্বাচন করতে পারে না। এই ক্ষেত্রে আমার একটা পার্সোনাল অভিমত, আমি নিজেও ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করেই ইলেকশন করেছিলাম, মন্ত্রী হয়েছিলাম, যদিও বিগত পতিত সরকারের সংসদে নিয়ারলি 24 জন ছিল বিদেশি নাগরিক এবং তারা হাইড করে রেখেছিল এবং সেভাবেই মানি লন্ডারিং হতে বিদেশি বিজনেস এই অ্যাডভান্টেজগুলো তারা নিয়েছিল। অতএব সংবিধানে যেটা রয়েছে আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত রয়েছে এবং এটা থাকা উচিত আমি মনে করি। কিন্তু এর মাঝে একটা ক্ষতিগ্রস্তের দিক রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন ড্রেইন তেমন একটা হচ্ছে না। সেই জায়গায় যদি এটাকে পৃথিবীতে প্রায় এখন 12টি দেশে ডুয়েল ন্যাশনাল ইলেকশন করতে পারে, সেই জায়গায় ফ্রান্সেও ডুয়েল ন্যাশনালিটি, লেবানন, আর্জেন্টিনা, পৃথিবীর অনেক উন্নত দেশে ডুয়েল ন্যাশনালিটি ইলেকশন করতে পারে। বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে যে প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার এই দুটা হওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি না। আমি রাদার দেন দ্যাট আমাদের দেশে জাস্টিস হয়েছিল, অন্যান্য ক্ষেত্রে ডুয়েল ন্যাশনাল হতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমি আরেকটা অ্যাড্রেস করছি আমাদের ডক্টর মাহাদি আমিন যেখানে শেষ করে আসছে, সেখানে আমি একটু যেতে চাচ্ছি। আসলে তরুণদেরকে যেটা মানে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিয়েছিলেন সেটা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হি বিকেম দ্য প্রেসিডেন্ট অ্যাট দ্য এজ অফ 41 years old। আপনাদের অনেকের মনে আছে যে ব্লু ইকোনমি যেটা এখন ইউনাইটেড নেশনসে স্বীকৃতি হয়েছে, সেই 1980-তে তিনি সারা বাংলাদেশে সকল তরুণ ছাত্রছাত্রীদের নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের যে সম্ভাবনা এবং অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ অনেক বড় হবে এবং তার আয়তনে দ্বিগুণ হবে, সেই কথাগুলি সেই সময় 1980 সালে বলেছিলেন। তারপর 1983-তে ইউনাইটেড নেশনসে ডক্টর হার্টম্যান এটার উপরে একটা রেজুলেশন হয়েছিল। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি যে বাংলাদেশের যে সমুদ্র, এই সমুদ্রের ভিতরে যে আমাদের ব্লু ইকোনমি রয়েছে সেই ব্যাপারে কিন্তু তিনিই বলেছিলেন এবং তিনি তরুণদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। আজকে এখানে মঞ্চে আরো কয়েকজন আমাদের বিএনপি ছাত্র দলের নেতা রয়েছে, মাহাদিন আমিন বা কাজল, তারা সবাই তরুণ। আর একটু ভেবে দেখুন, আজ থেকে 24 বছর আগে, 23 বছর আগে আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন। অতএব সেই সময় আমরাও তরুণ ছিলাম। এই তরুণদেরকে বিএনপি এবং বেগম খালেদা তথা শহীদ জিয়াই তিনি তরুণদেরকে অ্যাট্রাক্ট করেছিলেন এবং এই জেনারেশন জি যা ভবিষ্যৎ তরুণ আজকে যারা এই দ্বিতীয় বিপ্লবের অগ্রনায়কের ভূমিকা পালন করেছে, they are far better than the old generation in other way. The information technology, they are very advanced.
সেই জন্য এখন যে আলোচনাটা বাজারে আসছে যে নির্বাচন করার অর্থাৎ সংসদ সদস্য হওয়ার বয়স সীমাকে কতটা কমানো যায়, এই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ কমানো যেতে পারে, কারণ ইনফরমেশন টেকনোলজির কারণে আজকালকে দিনে তরুণরা অনেক অ্যাডভান্স। এই তরুণদেরকে সামনে নিয়ে আমরা এগোবো সেটা আমরা বিশ্বাস করি, এবং আমাদের হচ্ছে ছাত্রদল তরুণ রয়েছে, তাদের ওদের ভবিষ্যৎ ভালো হবে সেটাও আমি বিশ্বাস করি। এর আগে আজকের আলোচনায় ডক্টর মামুন শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছেন, আমি আমার সাবজেক্টগুলি বলে ফেলি। শিক্ষা কমিশন সম্পর্কে বলতে চেয়েছিলেন, উনি বলেছিলেন যে শিক্ষা সংস্কার কমিশন হওয়া। এখানে অবশ্য আমাদের অ্যাডভাইজার দুইজন রয়েছেন, অন্যরা চলে গিয়েছেন। আমি এই শিক্ষা কমিশন সম্পর্কে অনুরোধ করব এই সরকারকে, যেহেতু এই সরকার প্রধান নোবেল রলিয়েট, ওনার কাছে আমি প্রথমেই ভেবেছিলাম যে আমরা প্রথমেই শিক্ষা কমিশন পাবো, তবে সংস্কার কমিশন নয়। আমি বিশ্বাস করি পৃথিবীতে 4/3 দেশ রয়েছে যাদের 5 কোটি জনসংখ্যাও নেই, কিন্তু আমাদের দেশে জনসংখ্যার প্রায় 5 কোটির মতো শিক্ষায় রয়েছে, স্ট্রেইট 4 কোটির উপরে আমাদের স্টুডেন্ট রয়েছে। তো পৃথিবীতে যেখানে 4/3 দেশে 5 কোটি জনসংখ্যা নেই, সে দেশে আমাদের ছাত্র সংখ্যা এত বেশি। তাছাড়া পৃথিবীতে 30টির মতো ডেভেলপড নেশনে মোর পিপল আর ডাইং, লেস পিপল আর টেকিং বার্থ। ইন দিস রেসপেক্ট আমি আমাদের দেশের কথা বলবো যে আমাদের দেশে মোর পিপল আর টেকিং বার্থ, লেস পিপল আর ডাইং। ইন মিনস যে আমাদের দেশের জনসংখ্যার বিপ্লব হচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা যদি শিক্ষাকে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের উচিত বাংলাদেশে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন তৈরি করা। অর্থাৎ যেটা কনস্টিটিউশনালি আমাদের অনেকগুলো রয়েছেন ইনস্টিটিউশন, যেমন দুদক রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, ঠিক তেমনিভাবে প্যারালাল টু দ্য গভর্নমেন্ট এডুকেশন মিনিস্ট্রির পাশাপাশি যদি একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকে, এই গ্লোবালাইজেশনে শিক্ষার যে অ্যাডভান্সমেন্ট এবং শিক্ষার যে পরিবর্তন এগুলির জন্য আমি মনে করি একটা কনস্টিটিউশনাল পজিশন শিক্ষা কমিশন করার প্রয়োজন রয়েছে, যেটা ওয়াচডগ হিসাবে এডুকেশন মিনিস্ট্রির সাথে প্যারালালি কাজ করবে। তাদের হয়তো কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়কে তারা সাজেশন দিতে পারবে এবং রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারবে, এবং শিক্ষাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা যদি শিক্ষাকে গুরুত্ব না দেই তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব, যেটা আমাদের বিগত সরকার করেছে। আমাদের সরকারের সময় আমরা রাতে যদি গাড়ি চালাই হেডলাইট হাই বিমে দিয়ে এইভাবে আমরা এগোনোর চেষ্টা করতাম। আর আমি দেখেছি বিগত সরকার তারা গাড়ির পিছনে যে রিয়ার ভিউ মিরর রয়েছে এবং রিভার্স গিয়ারে দিয়ে তারা পিছনের দিকে গাড়ি চালিয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। সেই জায়গা থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্মকে শিক্ষায় দীক্ষিত করতে হবে। এখানে অনেক আলোচনা হয়েছে, আমরা ছাত্রদল করেছিলাম, সেই কারণে এই আলোচনাটা আমার আনতে হয় যে আজকে মাহাদি যে আমাদের দলের যে স্ট্যান্ডগুলোর কথা বলল, যেমন আমাদের 31 দফা রাষ্ট্র মেরামতের যে কথাগুলি বলা হয়েছে, সেখানে এমন কিছু নেই যে আগামী দিনে পরিবর্তন হচ্ছে তার ভিতরে নেই। অথবা 2016-এ যে 2030 ভিশনের কথা বলা হয়েছিল, সেখানে যা বলা হয়েছে তা আজকের সংস্কারে এসে সেই কথাগুলি আমরা কিন্তু রিপিট করছি। আমাদের প্রত্যেকটি কথা রয়েছে আমাদের এই 31 দফা এবং 2030 ভিশনের মধ্যে দিয়ে। আমি আরেকটি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বদিউল্লাহ আলম মজুমদার, তিনি নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান রয়েছেন, তিনি বলেছিলেন যে মনোনয়ন, বাণিজ্য এবং কালো টাকার দৌরত্ব এবং সুষ্ঠু নির্বাচন তিনটি করার কোনো পথ তিনি খুঁজে পাচ্ছেন না। আমি ঠিক পথ খুঁজে পেয়েছি তা বলবো না, তবে আমি বলতে পারি যে মনোনয়ন বাণিজ্য আমাদের দেশে হবে না যদি দলগুলি গণতন্ত্র প্র্যাকটিস করে। আপনারা দেখুন আমাদের এখানে স্টেজে নাসির রয়েছে ছাত্র দলের, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই কিন্তু আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি, ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেকটি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা নেতৃত্ব দিবে তারাই দল থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা অর্জন করে। সেই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের মনোনয়ন প্রক্রিয়াকে পরিশুদ্ধ করতে পারে তাহলে মনোনয়ন বাণিজ্য সেখানে হতে পারে না। তাছাড়া নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন অফিসার রয়েছেন তারা যদি যুক্তরাষ্ট্রের মতো প্রাইমারি করতে পারেন,
তাহলে দলীয় মনোনয়নের ব্যাপারে তাদের প্রত্যয়নপত্র পেতে পারে এবং সেই জায়গায় মনোনয়ন বাণিজ্য হতে পারে না। অতএব নির্বাচন কমিশনের এই সলিউশনটা রয়েছে, কারণ উন্নত বিশ্বে অর্থাৎ আমেরিকাতে আমরা দেখেছি প্রাইমারি ইলেকশন রয়েছে, সেখানে কোনো মনোনয়ন বাণিজ্য হয় না। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় তারা ভেবে দেখতে পারে, এবং আমাদের দল থেকে সুনিশ্চিত আমরা বলতে পারি যে এই দলে গণতন্ত্র রয়েছে, সেই জন্য মনোনয়ন বাণিজ্যের কোনো প্রশ্নই আসে না। কালো টাকার কথা বলা হচ্ছে। কালো টাকা যদি আমরা দেখেছি, এবং আমরা সেটা দেখেছি নির্বাচন কমিশন থেকেই এই বড় বড় মনস্টাররা তৈরি হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যারা এমপি হয় তারা সেই সার্টিফিকেট নিয়েই আমাদের দেশকে মানি লন্ডারিং হতে শুরু করে দেশকে লুট করেছে। সেই ক্ষেত্রে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, এই ধরনের ব্যক্তিরা যদি তারা দুদক থেকে আগাম প্রত্যয়নপত্র নিতে পারেন, অর্থাৎ এমন কোন প্রভিশন যদি নির্বাচন কমিশন করেন যে মনোনয়ন প্রত্যাশীরা দুদক থেকে পূর্বেই তারা প্রত্যয়নপত্র নিবে, তাহলে দুদক তাদেরকে ভেরিফাই করবে যে তারা কিভাবে কালো টাকা অর্জন করেছে, বা তাদের প্রত্যয়নপত্র দিবে কি দিবে না দুদক দিবে। দুদক যদি প্রত্যয়নপত্র দেয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা 3 নম্বর। উনি বলেছেন সুষ্ঠু নির্বাচন করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে হলে প্রথমেই দরকার আইন শৃঙ্খলার ব্যাকআপ, যেটা এখন আইন শৃঙ্খলার জন্য পুলিশ কমিশন হয়েছে, সেখানে ব্যাপক পরিবর্তন আসছে। আর দ্বিতীয়টি হচ্ছে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, এদেরকে কোনো অবস্থায় কোনো দলের সদস্যকে নিয়োগ দেওয়া যাবে না। আমরা দেখেছি নির্বাচনগুলিতে এই প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, তারা সেই জায়গাটিতে এই নির্বাচনের সময় তারা অনেকটা এই নির্বাচনের রিগিং এর কাজ করে। আমরা যদি স্মরণ করি 2008-এর নির্বাচনে, যেটা এটিএম শামসুল হুদা এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেবের কমিশন ছিল, সেই কমিশনটি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে এই পতিত সরকারকে এই বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সময়ে ইন্টারনেট বা মোবাইল মিডিয়া এর আগে ইলেকশনগুলোতে ইউজ করা বন্ধ ছিল। স্পেসিফিকলি 2008-এর নির্বাচনের আগে মইনু আহমেদ যখন 6 ঘোড়ার রাজনীতি করে ভারত থেকে ফিরে আসলেন, এই সুপরিকল্পিত সেই প্ল্যানটি তখন হয়েছিল, এবং এরিয়া ডিমার্কেশনগুলো সেই সময় করা হয়েছিল কিভাবে কোথায় জিতিয়ে আনা যায় এই পতিত সরকার আওয়ামী লীগকে। এই যে মিডিয়া ইউজ করে তখন মব অ্যাটাক করা হয়েছিল কেন্দ্রগুলোতে, এগুলির এক্সপেরিয়েন্স যাদের রয়েছে তারা জানে। এই যে নির্বাচন কমিশন, সংস্কার কমিশন হয়েছে, সেখানে যারা রয়েছেন সকলেই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, কিন্তু নির্বাচন করেছে 2, 4, 5, 10 বার, এই ধরনের কোন লোককে ওই কমিটির সদস্য করা হয়নি। সেই জন্য নির্বাচনের যে খুঁটিনাটি দিকগুলো রয়েছে, কিভাবে রিগিং হয়, সেগুলি সম্পর্কে তারা এতটা ওয়াকেবহাল হতে পারেননি। সেই জন্য আমি বলবো নির্বাচন কমিশন যদি সঠিকভাবে একটি রূপরেখা তৈরি করে এবং সেটা যদি তারা সাবমিট করে এবং সেটা পাবলিক হিয়ারিং এর মধ্য দিয়ে যদি আসে, আমি নিশ্চিত যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বক্তব্য দেওয়া হয়েছে। দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এর আগে কোনো আন্দোলনের সম্পৃক্ততা ছিল না। আমরা সুস্পষ্টভাবে বলতে পারি এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 1992 সালে বেগম খালেদা জিয়া করেছিল, এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তারা আজকের এই দিনে এসে এই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই 36 আন্দোলনে আত্মহতি দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমি অত্যন্ত আশাবাদী যে সরকার হয়েছে, এই সরকারকে যথোপযুক্ত এবং যৌক্তিক সময় দেওয়ার কথা আজকেও আমাদের মহাসচিব বলে গিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপিকে একটি তর্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে যে আমরা সংস্কার চাই না, নির্বাচন চাই। মোটেও এটি সত্য নয়। আজকেও মহাসচিব এটি ব্যক্ত করেছেন যে আমরা বলছি যে সংস্কারের যে জায়গায় প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে। এটি রোডম্যাপ আমাদের জানা দরকার। সেই জন্য আমরা বারবার বলছি, আমরা আশা করি ভ্যাকটার্মের কথা না বলে এই সরকার আমাদেরকে সুস্পষ্টভাবে, যদিও বলা হয়েছে 2025 ডিসেম্বরের ভিতরে আবার বলা হচ্ছে না 2026 জুনে,
আমরা এই বিষয়টি সুস্পষ্টভাবে বর্তমান সরকারের কাছে জানতে চাই। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি বলবো, এই জুলাই 36 যে আন্দোলন করেছিল, এই শহীদের আত্মহত্যার বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আবার যে স্বাধীনতা পেয়েছি, এটার যেন পুনরাবৃত্তি না হয়। এখানেই যেন আমাদের এই আন্দোলনেই যেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেষ আন্দোলন হয় এবং তাদের স্মৃতি চিরজাগরুক রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যয় নিয়ে আমি এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অনুরোধ করব, ওনারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটু আলোচনা করেন ঘন ঘন, তাহলে মানুষের সকল কথা বুঝতে পারবেন, জনগণের কাছে যেতে পারবেন। এই আহ্বান জানিয়ে আমি আবারও আমাদের দুইজন উপদেষ্টা রয়েছে তরুণ প্রজন্মের, তাদেরকে সফলতা কামনা করে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারা দিবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় দুজন উপদেষ্টা আমাদের ভেতরে এসে উপস্থিত হয়েছেন, তাদের কথা আমরা শুনবো।